এঁকেছিল ছবি তোমার লেখনি, এঁকেছিল ছবি নিপীড়িত জনতা, নিপীড়িত জনতা। শরতে এলে শরৎচন্দ্র, শরতে এলে শরৎচন্দ্র। বঙ্কিমের গড়া ভিত্তি করে রবির কিরণ সৌভ গড়ে, বঙ্কিমের গড়া ভিত্তি করে রবির কিরণ সৌভ গড়ে। বলার জন্য অনুরোধ করছি শরৎচন্দ্র সম্পর্কে, এবং উনি তখন কেমন আমাদের যে গ্রামের ওই সংসারে এলেন, থাকলেন, এইসব ব্যাপারে যদি একটু বলেন আর কি। নমস্কার সবাইকে। আলগন কালচার একাডেমির মাননীয় সদস্য আছেন, অনুপম বাবু, শ্যামকিঙ্কর বাবু, প্রেম বাবু অংশগ্রহণ বাজাচ্ছেন। আপনারা সবাই যারা আছেন আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশিষ্ট কোনো শিল্পী আমি নয়, আমি গান গাইতে খুব ভালোবাসি। আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি বাউল অঙ্গের 3টি গান এবং একটি নজরুল সঙ্গীত ভাটিয়ায় জন্মে গাইব, যে আমি অনুষ্ঠান শেষ করব। তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না, তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন ধারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন ধারে। সমুখে ওই পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে, সমুখে ওই পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চিরই নীলে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চিরই নীলে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।
রাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। বহির জলের নদী আমার, বহির জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনময় অবধি আমার। বহির জলের নদী আমার, বহির জলের নদী ধন্যবাদ মাননীয় সঙ্গীত শিল্পী অরিন্দম চক্রবর্তী মহাশয় এবং প্রেম দাস মহাশয়কে। আমরা এবারে আমাদের আজকের শেষ নিবেদনে আমরা চলে এসেছি। শুরু হবে শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে নাটক লালু, নাট্যরূপ কুণাল রায়, নির্দেশনায় শ্যামাকিঙ্কর রায়চৌধুরী, পরিচালনায় আলোড়ন কালচারাল একাডেমি। আলোড়ন কালচারাল একাডেমি আয়োজিত সাংস্কৃতিক উৎসব ও নাট্যানুষ্ঠান। এবারে আমাদের ভাবনা শরৎচন্দ্র ও গ্রাম বাংলা। সহযোগিতায় মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা কৃতজ্ঞতা জানাই দাস মোবাইল স্টোর, সন্তোষ হালদার, ভারতীয় জীবন বীমা নিগম, সরস্বতী পুষ্পালয়, পুষ্প সুইট ও উজ্জ্বল সেলুন এবং সর্বোপরি আজকের অনুষ্ঠানে আগত শ্রুতি দর্শক মণ্ডলী। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। প্রথম দিন আজকে যেসব অনুষ্ঠান থাকছে একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি। প্রথমে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা, রূপনারায়ণের তীরে শরৎচন্দ্র। থাকছে কবিতা আলেখ্য মা তুজে সালাম, পরিবেশনায় বৃষ্টিধারা, কলকাতা। থাকছে 6-7 মিনিটের একটি একক আবৃত্তির অনুষ্ঠান
পরিবেশনায় আরাধনা ভট্টাচার্য। থাকছে বিভিন্ন, আমরা দেখি যে আমাদের যে পুরাতন শিল্পগুলো, যে কুটির শিল্প বলুন বা বিভিন্ন জীবিকার মানুষ, ধরুন কুম্ভকার, ধীবর, মৃৎশিল্পী, যারা আমাদের আজ প্রায় তাদের শিল্পটা প্রায় লুপ্ত। আলোড়ন কালচারাল একাডেমি তাদের নিয়ে আজকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে। তার অনুষ্ঠান আমরা দেখব, আর সব শেষে থাকছে নাটক। কিন্তু তার আগে আজকের বিশেষ আকর্ষণ যেটা আমরা আপনাদের সামনে রাখছি, মাননীয় অরিন্দম চক্রবর্তী মহাশয় আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। সঙ্গীত অনুষ্ঠান শুনব, থাকছে কিছু নৃত্যানুষ্ঠান। আর সবাইকে অনুরোধ করব, আগামীকাল আপনারা অবশ্যই আসবেন। চিত্রপট বাউরিয়ার নাট্য দলের অপূর্ব সুন্দর একটি নাটক আছে, অনুপমার প্রেম, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। আর বলে রাখি, আলোড়ন কালচারাল একাডেমির আজকের এই বছরের আমাদের যে ভাবনা, সেটা হচ্ছে গ্রাম বাংলা ও শরৎচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি গ্রাম বাংলার মানুষের জীবন যাপন, তাদের প্রত্যেক দিনকার প্রতিটি ক্ষণের সন্ধান রাখতেন। আলোড়ন কালচারাল একাডেমি তাই স্থির করেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, শরৎচন্দ্রের গ্রাম বাংলা, তার ভাবনাকে নিয়ে এই অনুষ্ঠান রাখতে। আমরা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমরা কিছুটা হলেও বিলম্ব করেছি। আমাদের নির্ধারিত সময়ের কিছুটা পরে আমরা আরম্ভ করছি, তাই করজোরে মাপ চেয়ে নিচ্ছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আলোড়ন কালচারাল একাডেমির অনুষ্ঠান খুব একটা ঘরোয়া টাইপের হয়, অর্থাৎ দর্শককে তারা বাইরের কেউ মনে করেন না, তাদের আপনজন মনে করেন। তাই তাদের সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠানটি করে, যেটা আমার খুব ভালো লাগে। আমি আর দেরি করছি না, আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। একাডেমি সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আর এই রকম একটা মনোজ্ঞ অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসার জন্য যাদের আমন্ত্রণে এখানে আসতে পেরেছি, আলোড়ন কালচারাল একাডেমির সম্পাদক শ্যামা কিঙ্কর রায় চৌধুরী, সঞ্চালক এবং একজন দক্ষ সংগঠক, একজন বাচিক শিল্পী অনুপম রায় চৌধুরী, এবং সক্রিয় একজন নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতি জগতের মানুষ প্রেমদাস মহাশয় মঞ্চে উপবিষ্ট, আমাদের বাচিক শিল্পী, আবৃত্তিকার, সংস্কৃতি প্রেমী, সাহিত্য জগতের মানুষ আরাধনা ভট্টাচার্য মহাশয়, আর উপস্থিত যারা এখানে রয়েছেন, যারা নাটক মঞ্চস্থ করবেন, সকলকে আমার তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি
আজকের আলোচনা রূপনারায়ণের তীরে শরৎচন্দ্র। যেহেতু সময় খুব অল্প, তাই অতি সংক্ষেপেই আলোচনা করছি, কারণ এখানে সময়টার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিস্তারিত বলার জায়গা নয়, আর বলতে গেলে শেষ করা যাবে না, তাই অতি সংক্ষেপেই আমি আলোচনা শুরু করছি। বিষয় রূপনারায়ণের তীরে শরৎচন্দ্র। হাওড়া জেলার সান্তাবের গ্রামে রূপনারায়ণ নদের তীরে শরৎচন্দ্র নির্মাণ করেছিলেন বাসভবন। পল্লীর ভাগ্যহীন মানুষগুলোর সুখ দুঃখের কথা ভেবেই তিনি বাসা বেঁধেছিলেন এই পল্লীর মধ্যে। দিদি অনিলা দেবীর বাড়ির পাশেই গোবিন্দপুর গ্রামে সাউথ ইস্টার্ন রেলের দেউলটি স্টেশনে নেমে সোজা উত্তরে দেখা যায় নদীর উঁচু বাঁধ। নদীর দুকুল ছাপিয়ে এঁকে বেঁকে যাওয়া বিপুল জলরাশি আছড়ে পড়ে নদীর কিনারায়। ভেসে চলে পালতোলা নৌকা, নৌকার গায়ে ছলাৎ ছলাৎ শব্দ তোলে। শরৎচন্দ্রকে মুগ্ধ করেছিল এখানকার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। এই জায়গাটা তার বেশ মনে লেগে গেল। 1919 সালে 1100 টাকা দিয়ে গোবিন্দপুর গ্রামের শেষ সীমানায় রূপনারায়ণের ধারে জায়গা কিনলেন বাড়ি করার জন্য। গোবিন্দপুরের শেষ সীমানায় দক্ষিণে সান্তা গ্রাম, যা ছিল ম্যাললোক মৌজার অন্তর্ভুক্ত। শরৎচন্দ্র এই সান্তা গ্রামের নামকরণ করলেন সান্তা বেড়। পল্লীর শোভা মাটির বাড়ি, তাই পল্লী ভবন নির্মাণে ডাক পড়ল গাঁয়ের সেরা মিস্ত্রি গোপাল দাসের। পল্লী ভবন, পুকুর ও বাগান তৈরির পিছনে মনোমত করে রূপ দিতে গিয়ে খরচ হলো সেই সময়ে প্রায় 16-17 হাজার টাকা। সমাজপতিদের অত্যাচারে গ্রামের অধিবাসীরা সর্বদা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। পল্লী সমাজের অবিচার, কুসংস্কার আর সমাজপতিদের বিরুদ্ধে কত কথাই না লিখলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর পল্লী সমাজ ও পণ্ডিত মশাইয়ের মতো বইয়ের পাতায়। সমাজপতিরা শরৎচন্দ্রের পরিচয় পেলেন, তাকে বাধা দিয়ে তার প্রতিপত্তি খর্ব করার জন্যে সমাজপতিরা সদল বলে যুক্তি আনলেন। চক্রান্ত হলো তাকে অপদস্থ করার। 1926 সালের ফেব্রুয়ারি নাগাদ বসবাস শুরু করেন পল্লী ভবনে। রূপনারায়ণের ধারে এই বাড়িটিকে দেখতে লাগলো ছবির মতো। শরৎচন্দ্র বাড়িটিকে মনোরম করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন। চিত্তরঞ্জন দাসের দেয়া রাধাকৃষ্ণ মূর্তিও এই বাড়িতে প্রতিষ্ঠা করেন এবং পূজার্চনার জন্য একজন ব্রাহ্মণও নিযুক্ত করেন। হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি হওয়ার সুবাদে এখানে বহু কংগ্রেস কর্মীদের যোগাযোগ ছিল। অবসর সময়ে সাহিত্য সাধনার মধ্যে নিজেকে একান্ত সমাহিত করে রাখলেন নিচের তলায় নদীর দিকে কাঁচের জানালা দিয়ে ঘেরা একটা ছোট্ট কুঠুরিতে। সেখানেই তিনি দিনের পর দিন চালিয়ে যেতে লাগলেন তার গভীর সাহিত্য সাধনা। ঘাটাল যাওয়ার স্টিমার ঘাটে যেতে হলে রাস্তা ছিল শরৎচন্দ্রের বাড়ির সামনে দিয়ে। 1926 সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত শরৎচন্দ্র এই রূপনারায়ণের তীরে পল্লী ভবনে কাটিয়ে গেছেন। এখান থেকেই শেষ জীবনের কয়েকখানি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেই সঙ্গে অন্যান্য কতগুলি প্রবন্ধ ও পুস্তক তিনি রচনা করেন। পাড়া গাঁয়ের এই মাটির বাড়ি আর রূপনারায়ণ নদ এদের মায়া কাটিয়ে কোথাও তিনি বেশি দিন থাকতে পারেননি। কিন্তু যে রূপনারায়ণকে এত ভালোবেসেছিলেন তাও তাকে অস্থির করে দিয়েছে বারবার।
বান বন্যার কবলে পল্লীর জীবনে নেমে এসেছে ভয়াবহতার অন্ধকার। আর সে প্রাকৃতিক দুর্যোগে সবকিছু হারিয়ে ফেলা মানুষের সঙ্গে তিনি নিজেকেও যুক্ত করে আত্মতৃপ্তি লাভ করেছিলেন একান্তভাবে। বন্যার ভয়াবহতায় দেশ ছেড়ে অন্যত্র চলে যাননি, বরং এই রূঢ় বাস্তব অভিজ্ঞতাকেই তিনি পরম লাভ বলে গ্রহণ করতে পেরেছিলেন। এখানেই তিনি মারিমোড়ক, দুর্যোগ, দুর্ভিক্ষ, অবিচার, ঘৃণা এবং স্নেহ মমতার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। নমস্কার। ব্যক্তিত্ব মনে হয় আমাদের খুব ঘরের, আমাদের খুব কাছের। কেন নিজের করে পাওয়া কোনো মানুষ যিনি প্রতিটা মানুষের সঙ্গে মিশতেন, ভালো মন্দ, বদ মাতাল, আবার গুণীজন। উনি যখন বলছিলেন ওই গ্রামের বিভিন্ন জমিদারের অত্যাচারের কথা, আমার এক ঘটনা মনে পড়ে যাচ্ছে। উনি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে খ্যাত অলরেডি হয়ে গেছেন। খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, শৈলেশ্বর ঘোষাল বলে গোবিন্দপুরের জমিদার ছিলেন। তিনি একবার ওই জলাশয়ের মাছ, যারা তখনকার দিন ধীবর যারা ছিলেন, তারা জলাশয়ে মাছ চাষ করলে সেই মাছের জন্য হঠাৎ করে বললেন যে আমার জলাশয় ব্যবহার করছো, আমাকে কর দিতে হবে। তা গরিব গ্রামবাসী তারা তো বুঝতে পারছে না যে হঠাৎ করে এই করের ব্যাপারটা কোথা থেকে এলো। তা তারা যখন বললো যে না, এটা তো খাস জায়গা, তাই এটাতে আমরা কর দিতে যাবো কেন। কিন্তু জমিদার শৈলেশ্বর ঘোষাল তিনি খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। তিনি বললেন না, এতে মাছ চাষ করতে হলে আমাকে কর দিতে হবে। তা যখন গ্রামবাসীরা শুনলেন না, তখন ওই জমিদার কি করলেন, উনি থানায় কোর্টে কেস করে দিলেন। তা কোর্টে যখন কেস করলেন, সেখান থেকে তিনি করে কি বলে ওটাকে বিচার আদায় করে আনলেন। যে তখন বিচার হয়নি, আদায় করে আনছেন যে না, এখানে এখন মাছ চাষ করা যাবে না। কিন্তু আমি ঘটনাটা এই জন্য বলছি, এই কথা যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কানে যায়, তখন তিনি ছুটে আসেন। কি ব্যাপার না, এরকম আমাদেরকে দিন মাছ চাষ করতে দেবে না, বলছে কর চাই। তিনি তখন কি করলেন, কারোর কথা শুনলেন না, সোজা চলে এলেন হাওড়ার ডিএমের কাছে। ডিএমের ঘরে আসতেই ডিএম তো উঠে দাঁড়িয়ে বলছে, আপনি আমাদের এখানে এসেছেন, কি ব্যাপার বলুন। বলছে না, আমি অ্যাকচুয়ালি আমার গ্রামের এই প্রজাদের গরিব মানুষদের জন্য একটা কথা নিয়ে এসেছি, তাই এর একরকম ব্যাপার, আমাদের চাষ করতে দিচ্ছে না, মাছ চাষ করতে দিচ্ছে না। তা আপনার পুলিশ নাকি ওখানে কি পিকেটিং হয়ে বসে আছে, তা এরকম ব্যাপার স্যাপার আর কি। কিন্তু তখন ওই ডিএম বললেন, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি যখন আমার কাছে এসেছেন এবং যে ঘটনা আমরা শুনলাম, আপনার কাছ থেকে শুনে আমার পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে কি হয়েছে। সঙ্গে সঙ্গে ডিএম উলিবেরিয়া যিনি আছেন তাকে ফোন করলেন, মানে উলিবেরিয়া থানার যিনি প্রধান আছেন ওসি, তাকে ফোন করলেন যে ইমিডিয়েটলি গোবিন্দপুর গ্রামে গিয়ে সেইখানে যে পুলিশ পিকেটিং বসানো হয়েছে তাকে সরিয়ে দাও। এবং উনি একটা চিঠিও নিয়ে এসেছিলেন, তা এসপি সাহেবের কাছ থেকে। তা চিঠিটা নিয়ে যখন তিনি হাওড়া থেকে ট্রেনে করে ফিরছেন এবং যখন উলিবেরিয়ার কাছাকাছি এসেছেন, তখন দেখা যাচ্ছে যে উলিবেরিয়া থেকেও ট্রেনে এক পুলিশ বাহিনী এবং উলিবেরিয়ার আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি এখন, উলিবেরিয়ার যিনি তখন বসেছিলেন ওই সময়কার, তা তিনিও ছিলেন। তা তিনি যখন সৌরভবাবুর সঙ্গে ট্রেনে দেখা হয়েছেন, বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথা থেকে আসছেন। বলছে সৌরভবাবু বলছেন তখন যে আপনারা যেখানে যাচ্ছেন, আপনারা গোবিন্দপুর যাচ্ছেন তো, আমি সেখানেই যাচ্ছি। কেন, এরকম ঘটনা হয়েছে। বলছে আচ্ছা বলেন কি, তাহলে ঘটনাটা আমরা যেটা শুনেছিলাম সেটা তাহলে নয়, আসলে এইরকম ব্যাপার। বলে আপনি কিছু চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। তাই অনেক ঘটনার পরে যখন ওই গোবিন্দপুরে গিয়ে পুলিশ সঙ্গে নিয়ে সৌরভবাবু যখন আসছেন, তখন ওই জমিদার, তখনকার রুদ্রপ্রতাপ জমিদার, শরৎচন্দ্রকে দেখে অবাক হয়ে গেছেন যে তার কি ক্ষমতা। অর্থাৎ
আমি একথা এই জন্যই বলতে চাইছি যে তিনি শুধু যে লেখালেখির মধ্যে সীমাবদ্ধ ছিলেন তা নয়, তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন, এবং কিভাবে রাজনীতির প্রজ্ঞা হয়ে ওঠা যায়, সময়ে কিভাবে কঠোর হতে হয়, সময়ে কিভাবে রাজনীতিকে ব্যবহার করতে হয়, সেটাও তিনি জানতেন। আমরা অনেক বলতে শুনেছি যে উনি অমুক ছিলেন, তমুক ছিলেন, আমরা তাকে চরিত্রহীন অপবাদ পেতেও শুনেছি। কিন্তু একটা কথা আমাদের খুবই জানা দরকার যে অন্ধ না হলে অন্ধের জ্বালা, এই বেদনা, তা ব্যক্ত করা খুব কঠিন। তাই তিনি বোধহয় সবার সঙ্গে মিশতেন। তিনি কোথাও মিশতেন যখন ভদ্র সমাজে তাকে আলাদা চোখে দেখা হতো, তিনি মনে করতেন যেটা ঠিক নয়, আমি যদি ভালো করি আমার মতোই থাকবো, কিন্তু মানুষের দুঃখে কষ্টে আমাকে তাদের পাশে থাকতে হবে। তিনি পারতেন না ঘরে বসে থাকতে। যাই হোক, আজকে বিশিষ্ট অতিথিরা আছেন, ওনারা বলবেন। আমি মাননীয়া শ্রীমতী আরাধনা ভট্টাচার্যের কাছে যাব। নমস্কার। তারপরেও তিনি চাকরির সুবাদে উঠে যান, রোদ থেকে ফিরে এসে হাওড়ায় শিবপুরে মানে বসবাস করেন। সেখানে তিনি দীর্ঘ প্রায় 16 বছর জীবনযাপন করেছিলেন। সাহিত্য জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ সেখান থেকে তিনি আবিষ্কার করেছেন। ওখান থেকে অনেক তার সাহিত্য সৃষ্টি হয়েছিল। তারপরেও তার জন্য মনে হয়েছিল তিনি গ্রাম বাংলার বুকে আসতে পারেননি, কারণ তার জীবনটাই বেশিরভাগ কেটেছে শহরে শহরে, বাইরে। একটু শান্তি, একটু নীরব পল্লী সমাজকে চিনতে গেলে তিনি বেছে নিলেন হাওড়া জেলা প্রায় শেষ সীমান্ত, যাকে বলা হয় রূপনারায়ণের এপাশটা হচ্ছে হাওড়া, আর রূপনারায়ণের ওই পাটটা হচ্ছে মেদিনীপুর, বর্ডার। সেই জায়গায় তিনি একটু আগে মধুসূদন বাবু বলেছিলেন যে তখনকার দিনে সামান্য মূল্যে তিনি জমিটা পেয়েছিলেন, সুন্দরভাবে তিনি ঘর নির্মিত করেছিলেন। তো আপনাদের অনেকেই হয়তো সেখানে গেছেন, এখনো পর্যন্ত ঘরটি কিন্তু আছে, এখনো পর্যন্ত সেই মাটির দেয়ালের বাড়িটা আছে। আমরা তার পাশের গ্রাম, সামতাবেলের পাশের গ্রাম হচ্ছে পানিত্রাস। পানিত্রাস কথাটার মধ্যে কিন্তু একটা আতঙ্ক আছে। পানি মানে জল, ত্রাস মানে ভয়। তা পানি থেকে ভয় মানে পানির জন্য যে ত্রাস, তার নাম পানিত্রাস। সেই সঙ্গে পাশে ছোট ছোট গ্রাম, নাল্লোক, নাল্লোকে যদিও পানিত্রাস সামতার চেয়ে একটু বড়, নাল্লোক ভূখণ্ড ভাগ হয়েছে। তো ওই বাঁধ বরাবর গোবিন্দপুর একটা ছোট গ্রাম আছে। সব জায়গায় কিন্তু ছোট ছোট গ্রাম, সবকটা গ্রামে ওই রূপনারায়ণ প্রায় প্রতি বছর গ্রাস করত। বন্যার জলে কাহিনী আপনারা শুনেছেন। সেখান থেকে তিনি প্রকৃত গ্রামের কি অবস্থা তিনি ওখানে পৌঁছেছিলেন বলেই হয়তো জানতে পেরেছেন। তা নাহলে হয়তো তার জীবনের কিছুটা অপূর্ণ হয়ে থেকে যেত বলে তিনি বিশ্বাস করেন। তাই তিনি সেখানে গিয়ে শেষের জীবনগুলো কাটিয়েছিলেন। যদিও তিনি পরবর্তী ক্ষেত্রে বালিগঞ্জে আরেকটি দুকামরা বিশিষ্ট বাড়িও নির্মাণ করেছিলেন। কখনো সেখানে থাকতেন, কখনো এখানে থাকতেন। যাতায়াতের মধ্যে আসলে তিনি খুব চঞ্চল, মানে কোনো জায়গায় স্থির হয়ে বেশিদিন থাকতে পারেন। একটাই কারণ, যেটা আমার খুব মনে হয়, আমার হচ্ছে প্রাণের আগ্রহ। আমাদের
মন এক জায়গায় যদি বসে যায়, আমরা সেইখানেই শুধু দেখি, আমাদের মনটা যদি বাইরে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভাবনাগুলো ঠিক আত্মীকরণ হয়ে যেতে পারে, আমাদের ভাবনাগুলো একটা মিলন হতে পারে, যে মিলন থেকে অনেক কিছু প্রতিযুক্ত আমরা করতে পারি। তাই তার ভাষার মধ্যে প্রাঞ্জলতা আছে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছে, বিভিন্ন গ্রামগঞ্জ গেছে, বিভিন্ন মানুষের কাছে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তেন। প্রতি মুহূর্তে যেন তিনি মনে করতেন যেখানেই যেতেন তিনি তার আত্মীয় স্বজন। এইভাবে এই সান্তাবে রূপনারায়ণের তীরে যাকে যে আমাদের আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে শেষের জীবনগুলো তিনি ওখানে কাটিয়েছিলেন। কিন্তু শেষের জীবনটা তিনি তো অপুত্রক ছিলেন বলবো না। প্রথম স্ত্রীর এক পুত্র ছিলেন, রেমনে তখন তিনি বাস করতেন। সেখানেই তখনকার যে প্লেগ রোগ, সেই প্লেগ রোগের স্ত্রী এবং পুত্র মারা যায়। তারপরে তিনি এখানে আসেন, হিরণময়ী দেবীকে এক কথায় দেখাশোনা নয়, চরম অসহায় একজন বাবাকে যেভাবে রক্ষা করতে পারা যায়, একজন সোজা বাংলায় বললেন, তাকে রক্ষা করতে গিয়ে হিরণময়ী দেবীকে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন। মানে যদি বলে যায় কিছু খারাপ বলা হয়, এই হিরণময়ী দেবীর সঙ্গেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। আমরা সবাই জানি তিনি কিন্তু একটা তার নেশা ছিল তামাকে, মানে আমরা যেটা এখন সিগারেট বলি, এই ধরনের নেশা ছিল। সেখান থেকে সম্ভবত তার রোগে আক্রান্ত, জ্বরে আক্রান্ত হয় প্রথমে। তারপরে তখনকার দিনে বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তার সঙ্গে আরো যারা ছিলেন তাদের সঙ্গে তিনি তাদের কাছে গিয়ে চিকিৎসা করেন। পরে এক্সরে এবং অন্যান্য ভাবে তিনি জানতে পারেন, ডাক্তাররা জানতে পারেন যে যকৃতে ক্যান্সার হয়েছে। সেখান থেকে তিনি তার জীবনে সমাপ্তি ঘটান। প্রথমে কিন্তু একটা দুঃখজনক, ওই অসুস্থ অবস্থায় ব্রিটিশ সরকার তাকে প্রচুর ওখানে থাকার জন্য প্রচুর খরচা হিসেব ধরা। দারিদ্রতা তাকে তো কখনো ছাড়েনি, দারিদ্রতার জন্য তাকে আবার পার্ক স্ট্রিটে চলে আসতে হয়। একটা বন্ধু সহপাঠী একটা হসপিটাল, সেখানে এসেই তিনি যেটা বলছিলাম যে শরৎচন্দ্রকে আমরা জানি, চিনি, কিন্তু কিভাবে চিনি? তিনি তো অনেক 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 বই লিখেছেন, যা আমরা যদি পাঠ করি আমাদের জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে চলে যেতে পারে। কিন্তু তিনি মানুষ একজন ছিলেন, এটা কিন্তু সকলের কাছে পৌঁছানো। তাই আজকের আমাদের আলোচনা এই জায়গায়, তিনি একজন প্রকৃত মানুষ ছিলেন। কেন বলবো প্রকৃত মানুষ? তিনি যে কোনো ব্যক্তিকে ভাবতেন নিজে, একদম নিজে, যে কোনো সময়ে যাবতীয় অসুবিধার কথা গ্রামের সকল ব্যক্তি তার কাছে এসে জানাতেন তাদের প্রাণের কথা। তিনি যেন তাদের কাছে দেবতা। যাবতীয় ভালো মন্দ খবর কিন্তু তিনি প্রতিদিন পেতেন। তাই আমরাও পাশের বাড়ির লোক কি করছে আমরা জানি না, পাশের বাড়ি হানি চলছে কিনা জানি না, কিন্তু তার এই স্বভাব ছিল। তিনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, শুধু চিকিৎসা করতেন না, দাতব্য চিকিৎসা তো ছিল, তার সঙ্গে
ওষুধ দিলেই যে মানুষটা সুস্থ হয়ে যাবে এটা কিন্তু ভাবেননি, তিনি তার পুত্র জোগাড় করে দিতে। যেরকম এক ব্যক্তিকে আমরা আজকে স্মরণ করতে পারছি, তাকে নিয়ে আলোচনা করতে পারছি, আমাদের কাছে এটা খুব ভালো লাগছে। আর আপনারা এখানে অংশগ্রহণ করতে পারছি বলে আরো আমার ভালো লাগছে। আজকে অনুষ্ঠান চলছে, আরো অনেক প্রোগ্রাম আছে, তাকে নিয়ে বলতে গেলে আপনারা যে এতক্ষণ ধরে শুনছিলেন, আলোচনা চলতেই থাকবে। তো আজকে এই পর্যন্ত সকলকে আমার অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত স্মরণের কথা শেষ করি। নমস্কার। উনি যখন বন্যার কথা বলছিলেন, আমার একটা কথা মনে পড়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন 1978 সালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, খুব অবাকভাবেই, বিস্ময়করভাবেই ওনার যে মাটির বাড়িতে কিছুই হয়নি, সামান্য একটু ক্ষতি হয়েছিল। অথচ ওনার বাড়িটি একদম রূপনারায়ণের তীরেই অবস্থিত। হয়তো ভগবান, ঈশ্বর হয়তো ওইখানে বসে তার সাহিত্য সৃষ্টির সুযোগ দেবার জন্য তাকে ওই বাড়িটা হয়তো কিছু তখন হয়নি, নষ্ট হয়নি। এটা একটা আমাদের পাওয়া, ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর পাওয়া আর কি। তিনি মানে নারীদের হৃদয়কে যেন দেখতে পেতেন। তিনি কোনো একটা জায়গায় বলছেন যে নারী খুব সহজেই পুরুষের হৃদয়কে চিনতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত নারী নিজের হৃদয়কে চিনতে পারে না। যাই হোক, আমাদের এই আলোচনা মনে হচ্ছে যেন হোক, কিন্তু আমরা সময়ের কাছে বাধা পড়ে আছি। আরো অনেক অনুষ্ঠান আছে, এই বড় আলোচনা সভা ছেড়ে দিতে হচ্ছে। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কোনো এক সময় একটি বৃহত্তর আলোচনা সভা নিয়ে আপনাদের কাছে আবার আসবো। আমি যারা আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করলেন প্রত্যেককে আমার এবং আলোড়ন কালচারাল একাডেমির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্তির অনুমতি চাইছি আপনাদের কাছ থেকে। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। তার আগে আমি বলবো, যারা কবিতা আলেখ্যে অংশগ্রহণ করছো তারা প্রস্তুত থাকবে। আমি আজকে যখন পেয়েছি একজন বিশিষ্ট আবৃত্তিকার এবং তিনি আবৃত্তি শিক্ষিকা, বাংলা গীতাঞ্জলিতে উনি আবৃত্তি শেখান এবং ওনার বাড়িতেও নিজের ক্লাস করান। আমি সেই ম্যাডামকে অর্থাৎ আরাধনা ভট্টাচার্য মহাশয়াকে পেয়েছি। আজকে ওনার থেকে আমি কিছু আবৃত্তি শুনতে চাই এবং নিশ্চয়ই আপনারাও চান। আমি আহ্বান করছি আমাদের আলোড়ন কালচারাল একাডেমির একটা সংগ্রামী প্রয়াস, যারা বিভিন্ন জীবিকার কারণে তাদের সময় সুযোগ করে উঠতে পারে না, এরকম সংস্কৃতির মঞ্চে তাদের পারফরমেন্স দেখানোর জন্য আমরা তাদেরকেও আজকে পেয়েছি এবং আলোড়ন কালচারাল একাডেমি তাদেরকে তৈরি করেছে। তার চেষ্টায় আমরা শুনবো এখন একক আবৃত্তির ৬-৭ মিনিটের একটি অনুষ্ঠান। পরিবেশনায় আরাধনা ভট্টাচার্য মহাশয়। নমস্কার। আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দুই পাখি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। তারপর আমি আমার স্বরচিত কবিতা বলব। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনেতে যাই চলো দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি হাই খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকারে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমন বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত।
খাঁচার পাখি বলে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গাও কান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান রহ শিখি। বনের পাখি বলে না আমি শিখানো বলি নাহি চাই। খাঁচার পাখি বলে হাই আমি কেমন বনগান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল কেমন চারিধার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেটা কোথায় উড়ি পারে পাই। খাঁচার পাখি বলে হাই মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাই পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধে দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায় মোর শপথে নাহি দিবার। আমার পরবর্তী নিবেদন আমার স্বরচিত কবিতা ইচ্ছে ডানা। আমাদের নিজেদের যা স্বপ্ন অনেক ক্ষেত্রে প্রত্যেকেরই অপূর্ণ থেকেই যায় কিছু না কিছু অপূর্ণ থেকেই যায় এবং সেই স্বপ্নের ভার আমরা দিই আমাদের সন্তান সন্ততিদের উপরে। আমার তেমনই একটি কবিতা ইচ্ছে ডানা। আমার যত স্বপ্ন ছিল তোর চোখেতে দিয়ে আমার মতন করে তোকে সাজিয়ে নিল মেয়ে। অনুমতি তো তোর থেকে চাইনি আগে ভয়ে পারবো নে তো বলেই যদি কাঁদিস পা ছড়িয়ে তখন আমি কি করব কোথায় যাব বল। স্বপ্নগুলো সত্যি করার পথটা যে পিচ্ছল। যে চোখ দুটোই থরে থরে স্বপ্ন সাজাই আমি চোখের জলে ভাসিয়ে দিবি তুই যে অভিমানী। রাগ করিস না কি বলি শোন আমার কাছে আয়। এক মুঠো রোদ ছড়িয়ে দিবি অন্ধকারের গায়ে। আর কন্ত দক্ষিণ হাওয়া কোচর ভরে নিয়ে অন্ধ ঘরে বন্ধ মনকে রাখিস তুই বাঁচিয়ে। চাঁদের আলোর মতন স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া লাগিয়ে দিয়ে তাড়িয়ে দিবি সংস্কারের ধোঁয়া। এই তো কটা স্বপ্ন আমার এমন কিছুই নয়। হাসি খুশি আনন্দ আর প্রাণের বিনিময়। পারবি নিকো বাঁচিয়ে রাখতে আপন করে নিয়ে। তা না হলে কেমন করে হবি আমার মেয়ে। তোর কাঁধেতে চাপিয়ে দিয়ে আমার স্বপ্ন দায় হালকা মনে পাখনা মেলে উড়বো আকাশটায়। তারার সাথে জ্যোৎস্না মেখে মেঘকে করে জুটি নতুন স্বপ্ন দেখবো আবার মাটি থেকে ছুটি। পরের কবিতা প্রকৃতিবিম্ব। আমরা ফুল নিয়ে এসে পুজো করি মালা দিয়ে ঠাকুরকে সাজাই।
ঠাকুরের কাছে আমাদের কত নিবেদন, কত আপত্তি মিনতি, সব ঈশ্বরের পায়ে আমরা সঁপে দিই। সেই ফুল যে আমাদের যোগান দেয়, তেমনই একটি মেয়ের গল্প। কাশ ছড়িয়ে ছুটল মেয়ে, শালুক মারে উকি, পেটের জ্বালা মেটার দায়ী নেয় জীবনের ঝুঁকি। পেট আগে না জীবনটা তার, কি জানে কার জানা। হাঁটুর উপর উঠছে মেয়ের একটা ছেঁড়া জামা, লিকে লিকে পা, কোমর বাঁকা, ঘুম চোখে বিচুটি, ডিং ডিং হাত পুঁটলি বাঁচায় শক্ত করে মুঠি। নিষ্কালো গা ঘামে ভেজা, ধুলোয় চটচট, এক পায়ে লাল এক পায়ে নীল, হাওয়ায় ফটফট। ছুটছে মেয়ে, ছুটছে যেন তীরন্দাজের তীর, দুহাত জোড়া কোনোই গুঁতোয় এড়িয়ে চলে ভিড়। ছুটছে মেয়ে, বুকের ভিতর কাঁপছে হৃদয় তার, উদয় থেকে অস্ত কাটে শুধুই ভৎসনার। ভরসা কাপড় দিদিরা সব নাক কুচকে চায়, কালো মেয়ে ছোঁয়া তাদের লাগলো নাকি গায়ে। মাথার উপর নেই কোনো চোখ, মনের দু চোখ খোলা, এই শালুকেই গাঁথত যদি একটি গলার মালা। তেল বিহনে রুক্ষ চুলে সাদা কাশের ফুল, দোকান বেয়ে পড়তো ঝুলে হয়ে মুক্ত দুল। পরন্ত রোদ সোনার গরম রাঙিয়ে দিত গা, তখন কি আর বলতে তুমি এই নিয়ে তুই যা। শেষ কবিতা শাড়ি। আমরা মেয়েরা খুব শাড়ি ভালোবাসি। হাসি হাসি মুখে জীবন সাজিয়ে যায়, জীবনের ক্ষত সংসার ঢাকে, তার ক্ষত ঢাকে শাড়ি। ভাবো একবার বন্ধু আমার, শাড়ি কত সংসারী। ধন্যবাদ শ্রীমতী আরাধনা ভট্টাচার্যকে। ওনার স্বরচিত কবিতা শুনলাম এবং শেষ কবিতাটা সত্যি আমাদের গায়ে কাঁটা দেয়। আজকের পরবর্তী অনুষ্ঠান কবিতা আলেখ্য আমরা শুরু করতে চলেছি। থাকবে বিভিন্ন জীবিকার মানুষদের আবৃত্তি, নৃত্য অনুষ্ঠান, থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিন্দম চক্রবর্তী মহাশয়ের সঙ্গীতানুষ্ঠান, থাকছে আজকের শেষ নিবেদন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লাডু নাটক নাট্যস্থ হবে, মঞ্চস্থ হবে। আমরা এখন আপনাদের সামনে নিয়ে আসছি কবিতা লেখক। আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির। দেবী পক্ষের পূর্ণ লগ্নে আনন্দ ধারা বইছে ভুবনে। উমার আগমনী সুরাজ ধরাবাসী হৃদয়ে এনেছে খুশির হিল্লোল। ঐশ্বর্যের ঝালর পাখির ঝলমলানি থেকে বেরিয়ে এসে বাঙালি যেন নিজের শুদ্ধ সত্তার অনুরণন শুনতে পায় ঢাকের বোলের মধ্য দিয়ে। শুভ বুদ্ধির প্রথম মন্ত্রে উচ্চারিত হয় জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আজ মাতৃবন্দনায় সামিল হয়ে আমরা আমাদের কবিতার নৈবেদ্যের ডালি সাজিয়ে তুলেছি যাদের সৃষ্টি পুষ্পে। তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভবানী প্রসাদ মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সব্যসাচী দেব, মল্লিকা সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম ও শুভ দাশগুপ্ত। শুরু করতে চলেছি আমাদের এবারের নিবেদন কবিতা লেখক মা তুঝে সালাম। কাছে এলো পূজার ছুটি,
রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে, যেন কার ঠান্ডা হাতে কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট, আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির ঘেটে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এতে বেঁকে, ঘাটের পাশে নদীর ধার। পরের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে ঢুকে, চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, হালে মিলবে কোন দোকানে? মনে রেখো, পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরে তিতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা না ডালহাউসি কিংবা পুরী না সেই চিরকালই চেনা লোকের দার্জিলিং। আজ বাজে মন মাঝে ওই আগমনী গান। বাংলার ঘরের মেয়ে পুত্র কন্যাদের নিয়ে ঘরে ফিরে আসার সঙ্গে যেন জনসাধারণের আত্মিক মেল বন্ধন ঘটে। মানুষ চোখে দানব দলনিতাই অনায়াসেই হয়ে ওঠেন আমাদের একান্ত আপন। তাই কল্পনার কথায় ভর করে চলুন এবার দেখে নেওয়া যাক কেমন হয় উমার সংক্ষিপ্ত মস্তভ্রমণ। যদি দুর্গা আসেন ঘোড়ায়, শিব আর অসুর কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায়। গণসাকে তো গড়ের মাঠে গিয়েই ঘুরি ওড়ায়। যদি দুর্গা আসেন ঘোড়ায়, যদি দুর্গা আসেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চড়ি অসুর মাসেল খোলায়। নন্দী ভিঙ্গি ক্লান্ত শিবের ভুঁড়িতে হাত বোলায়। যদি দুর্গা আসেন দোলায়, যদি দুর্গা আসেন হেঁটে, লক্ষ্মী সুর ঘুগনি কিনে শাল পাতা খায় চেটে। গঞ্জা কিন্তু যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে। যদি দুর্গা আসেন হেঁটে, যদি দুর্গা আসেন বাসে, শিব আর অসুর ছাদে বসে মনের সুখেই হাসে। লক্ষ্মী সুরো বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে। যদি দুর্গা আসেন বাসে, যদি দুর্গা আসেন ট্রেনে, নন্দী ভৃঙ্গি হন কুপকার আঘাত পেয়েই ব্রেনে। গনসাকে তো কোমর বেঁধে তোলেন ট্রেনে ট্রেনে। যদি দুর্গা আসেন ট্রেনে, যদি দুর্গা আসেন ট্রামে, ট্রাফিক জ্যামে আটকে সবাই দর 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 ঘামে। শিব রেগে কয় চল আর নয় ফিরি কৈলাস ধামে। যদি দুর্গা আসেন ট্রামে। নগরে উৎসব চলে সুর সর্বজন, হইয়াছে কল্লোই দেবী দুর্গার বোধন। শুক্লা সপ্তমীতে অর্ধকার্তিক দিনে, মাহাত্ম্য কইব কিছু সর্বজনীনে। ঢকা ঢোল বাজে আরো বাদ্য বাজে নানা, তৎসহ চলিছে হিন্দি সিনেমার গানা। কত যে আনন্দ তাহা কি কহিব আর, অন্ত না খুঁজিয়া পাই ঘুম ধরা কার। কান্ত চলে জগ ঝম্প, আসে জ্বর দিয়া কম্প। কে রক্ষে পৈতৃক প্রাণটিকে, কাঁপি ওঠে অন্তরিক্ষ ছাড়িয়া শেহরা বৃক্ষ। ভূত প্রেত পলায় চারিদিকে। পক্ষিকুল দূরে ধায়, মনুষ্যেরা ভিড় যায়। আতঙ্কে উজানে বহে নদী, চান্দা উঠিয়াছে ঢের, তাই সর্বজনীন উল্লাস চলছে নিরবধি। নাহি অন্ধকারে লজ্জা,
নগরী আলোক সজ্জা, কুত্রা কিনা দেখি কিছু কম। একদিকে উচ্চস্বরে পুরোহিত মন্ত্র পড়ে, অন্যদিকে দম মানদম। চান্দা যে তুলিছে তার বিলম্বনাশয়, ঘূর্ণিত নয়নে বলে মেষো মহাশয়। মূল্য বাড়িয়াছে সব পণ্য সামগ্রী, ঝটিতি 50 টঙ্কা করুণ বাহি। ভাড়াটিয়া নিরুপায় নাহি দিলে চাঁদা, অবশ্য ছাড়িবে বেটো পাড়াটিয়া দাদা। চান্দার মাহাত্ম আর কি কহিব আমি, সর্বজনে কহে ইহা আক্কেল সেলামি। নগরীতে আবির্ভূতা হইয়াছেন শৈলশ্রীতা, কিন্তু বড় গম্ভীর বদন। দেখি সাড়ম্বর পূজা, ক্লিষ্ট কণ্ঠে দশ পূজা, পুত্র কন্যাদের ডাকি কন। বন্যায় ভেজালে মরে, তবু দেখি নৃত্য করে, চতুর্দিকে বাচ্চা আর থাড়ি। ঘরে যার নাই খাদ্য, কেন তার গীত বাদ্য, কিছু মাত্র বুঝিতে না পারি। নিজেকে দিয়া থাপ্পা, গাহিতেছে লাড়ি লাপ্পা, উপরন্তু মত্ত তাসা নাচে। এই রাজ্যে আর নয়, এ যে ছাড়ি চিত্রালয়, কৈলাসে ফিরিলে প্রাণ বাঁচে। মর্তবাসীর বাহ্যিক আমোদ প্রমোদের আড়ালে চাপা পড়ে থাকে মায়ের আর এক সন্তানদের নিভৃত প্রাণের কান্না। কবির কলমে তখন ফুটে ওঠে দুই শরতের ছবি। এক যে শরৎ হৃদয়ে নাড়ায় গল্প উপন্যাসে, আর এক শরৎ শিউলি ছড়ায় শিশির ভেজা ঘাসে। এক যে শরৎ দুঃখ ব্যথার চালচিত্তির আঁকে, আরেক শরৎ কাঁসর ঢাকে দুর্গা মাকে ডাকে। নিঝুম রাতে কলম হাতে ভাবছে বসে কবি, খাতার পাতায় আঁকবে সেহায় কোন শরতের ছবি। আহা কোন শরতের ছবি, ওগো কোন শরতের ছবি। এক যে শরৎ অশ্রু ঘামে রক্তেতে দেয় দোলা, আমিনা আর গফুর মিনার মহেশ কি যায় ভোলা। আরেক শরৎ কাশফুলে আর ঘাস ফুলে দেয় হামা, ভুবন ভরায় মুক্ত ছড়ায় পরায় খুশির জামা। খিদে জ্বালায় আবেগ পালায় ভাবছে বসে কবি, খাতার পাতায় আঁকবে সেহায় কোন শরতের ছবি। আহা কোন শরতের ছবি, ওগো কোন শরতের ছবি। তোমার দুর্গা মহালয়াপুরে শরৎ মাখছি গায়ে। আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল। আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার। আমার দুর্গা ঘরদোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো। আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা প্যান্ডেলে মাতে হুল্লোড়ে হুল্লোড়ে। আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় উড়ে। আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা কবে বলো আর আমার দুর্গা হবে। আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। সমাজে নারীর অবমাননার সূচনা সেই প্রাচীনকাল থেকে। মহাভারতের যুগে আমরা পেয়েছি ধরা রাজসভায় রানীর মর্যাদাহানির কালিমালিপ্ত ইতিহাস। কৃষ্ণার যন্ত্রণার হাহাকার সেদিন প্রতিবাদের বন্যী হয়ে জ্বলে উঠেছিল সমাজের বুকে। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার
পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। নকুল সহদেব, বিচ্যুত হয় না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্যে স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না। যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না। চারপাশে ভাসানির ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, নারী এক। সেই মহাভারতের যুগে দ্রৌপদী থেকে শুরু করে একালের দুর্গাসুরের নারী অবমাননার ধারাটি একইভাবে বহমান। নতুন খোলসে, নতুন মোড়কে তার রূপ হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। কিন্তু অন্তরের সুপ্ত মাতৃকা শক্তির উদ্বোধনে নির্যাতিতা দুর্গারা জেগে উঠলে তারা অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায়। অবদমিত সত্তার জাগরণে তারাই উন্নতির শিখরে উঠে দেশের মুখ উজ্জ্বল করে। দিকে দিকে তখন ধ্বনিত হয় সাধারণী নমঃস্তুতে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর প্রভাত অন্তরাধে
আমরা এবারে আসব সঙ্গীতানুষ্ঠান। তার আগে আমরা দুটি আবৃত্তি শুনে নেব। আবৃত্তি পরিবেশন করবে
ধন্যবাদ প্রিয়াঙ্কা মান্নাকে। পরবর্তী শিল্পী It's 1910. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. নিভন্ত এই চুল্লিতে
you.